নমস্কার বন্ধুরা। আজ আমার গল্পের লেখক হলেন ডক্টর নিহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালের 6 জুন এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 20 ফেব্রুয়ারি। আজ আমার সংগৃহীত বইটির প্রকাশনার দায়িত্বে ছিলেন মিত্র অ্যান্ড ঘোষ পাবলিশার্স। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প রাতের গাড়ি। আজ থাকলো প্রথম পর্ব। গল্প শুরু করার আগে জানিয়ে রাখি, গল্পটি পাঠের জন্য আমাকে অনুরোধ জানিয়েছিলেন সুজয় মুখার্জি। শুরু করছি গল্প রাতের গাড়ি। 8 বছরের কিছু বেশি হবে, এমনি আর এক রাত, দূরপাল্লার রাতের গাড়ি। হাতের গ্লাসটায় এক চুমুক দিয়ে ভবতোষ গাড়ির বন্ধ কাচের জানালা পথে বাইরের দিকে তাকালো। সে রাতটাও মৃদু চাঁদের আলোয় স্বপ্নাচ্ছন্ন ছিল। আজও তেমনি শীতের হালকা কুয়াশায় মৃদু চাঁদের আলো যেন জড়াজড়ি করে আবছায় একটা স্বপ্নের মতোই বাইরের প্রকৃতির বুকে ছড়িয়ে আছে। আজও এই রাতের গাড়িটা দূরপাল্লার। তবে সে রাতের সঙ্গে আজকের রাতের তফাৎটা এই যে সেদিন ছিল এই কামরায় 4 জন যাত্রী। হিমানীশ সেন, তার স্ত্রী সুনিতা, বন্ধু প্রতিম, সুহৃদ, রণজিৎ মল্লিক আর 3 বৎসরের বাচ্চা ছেলে তার ও সুনিতার মিতুল। চোখে তার কিছুতেই ঘুম আসছে না। সেই সন্ধ্যা থেকে কম করেও 8টা পেগ শেষ করেছে ভবতোষ, কিন্তু তবু কই মনে হচ্ছে না তো এতটুকু নেশা হয়েছে। অথচ সে রাত্রে বোধহয় পানের পরেই নেশায় দু চোখের পাতা জড়িয়ে আসতে চাইছিল। পাশে বসে রণজিৎ নতুন একটা পেগ তার গ্লাসে ঢালতে দেখেছিল। রণজিৎ বলছিল, খাও খাও হেমু, এখনো তো সারাটা রাত পড়ে আছে। রাত তো মাত্র 1:30 কি 2 হবে। নাইট ইজ স্টিল ইয়াং। না ভাই রানা, আর না, তুমি খাও। আরে আমি তো খাবই, একা একা কি ভালো লাগে নাকি? সুনিতা ঠিক তার সামনাসামনি অন্য বারটায় বসে ওর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে মৃদু হাসছিল কি। সুনিতা সুন্দরী তন্নী, যৌবনবতী, তার হাসিটাও সুন্দর। মাদকতা জাগায় মনে। আজ মনে হচ্ছে ভবতোষের। সুনিতার কাপ্পা ওষ্ঠের বঙ্কিম ভঙ্গিতে একটা হাসির ইঙ্গিত যেন ছিল। মিতুল ঘুমাচ্ছিল। তারপরে যে ঠিক কি ঘটেছিল সেটাই কষ্ট করে আজও মনে করতে পারে না ও। মাথাটা বোধহয় অত্যধিক মদ্যপানে কেমন একটা অস্থির অস্থির করছিল, একটা ঝিমঝিম ভাব। রণজিৎ বলল, চলো হিমু, বাইরের করিডরে, ওখানে হাওয়া আছে বেশ। অতঃপর রণজিতের সঙ্গে সঙ্গে সে কেমন করে অসংলগ্ন পদবিক্ষেপে করিডোরে গিয়ে দাঁড়িয়েছিল। তারপরে মনে আছে রণজিৎ বলেছিল, দাঁড়াও, দরজাটা খুলে দিই, ভালো হাওয়া আসবে। মধ্যরাত, সকল যাত্রীরা তখন যে যার কামরায় নিদ্রামগ্ন। এমনকি অ্যাটেন্ডেন্টও ওই গাড়ির একটা চাদর মুড়ি দিয়ে তখন ঘুমাচ্ছে একটি বেঞ্চে শুয়ে। দরজাটা খুলে দিতে এক ঝলক ঠান্ডা হাওয়া এসে ওর চোখে মুখে ঝাপটা দিয়েছিল। তারপরে যে কি হলো, হঠাৎ যেন একটা ধাক্কা খেলো সে পেছন থেকে, নিজেকে সামলাতে পারলো না, হুমড়ি খেয়ে সামনের দিকে পড়লো এবং সঙ্গে সঙ্গে কামরার খোলা দরজা পথে শূন্যের মধ্যে ও ছিটকে পড়লো মুহূর্তে। দ্রুত ধাবমান গাড়ির চাকার ঘটাং ঘটাং শব্দ, মাথায় একটা প্রচন্ড আঘাত। সারাটা শরীর ও মাথাটা যেন ঝনঝনিয়ে উঠল, একটা শক্ত কিসের উপরে যেন আছড়ে পড়লো। তারপরেই সব সব অন্ধকার। ঝড়ের বেগে ট্রেনটা বের হয়ে গেল।
চাকায় চাকায় বারবার ঝনঝন শব্দ দিল। জ্ঞান যখন ফিরে এলো, কতক্ষণ পরে জ্ঞান ফিরে এসেছিল জানে না। একটা কাঁটা ঝোপের নিচে পড়ে আছে ও। উঠে বসার চেষ্টা করলো, কিন্তু পারল না। পরে জেনেছিল ওই মুহূর্ত থেকেই তার সমস্ত স্মৃতি লোপ পেয়ে গিয়েছে। জানতে পারল অনেক বছর, 8 বছর পরে, দীর্ঘ 8টা বছর সমস্ত পূর্ব স্মৃতির একেবারে যাকে বলে অবলুপ্তি। মনের ক্যানভাসটা যেন একেবারে সাদা হয়ে গিয়েছিল। একটা ঝাপসা অস্পষ্ট রেখাও নেই সেই ক্যানভাসটার কোনোখানে। একেবারে মনের সে অন্ধকার যেন কেটে গিয়েছে হিমানী সেনের। সে আজ আর হিমানী সেন নয়, ভবতোষ দত্ত। সে রাত্রের অন্ধকারও নেই, সে রাত্রের যন্ত্রণাও আর নেই। মনের সেই সাদা ক্যানভাসটা জুড়ে অনেক রেখা স্পষ্ট হয়ে উঠেছে। গত 8 বছরে পুঞ্জীভূত ঘন কালির মতো অন্ধকারটা কেটে গিয়েছে। আজও আবার সেই 8 বছর পরে ট্রেনের কামরাতেই গিয়েছিল হেমানী সেন কলকাতা থেকে বোম্বাই। আজ সে চলেছে বোম্বাই থেকে কলকাতায়। অনেক রাত হয়েছে। হাত ঘড়ির দিকে তাকালো হিমানিশ। তারপর হাতের গ্লাসটায় দীর্ঘ একটা চুমুক দিয়ে সামনে স্ট্যান্ডের উপর নামিয়ে রাখল। ভাগ্য ভালো তার যে গাড়িতে অন্য আরেকজন যাত্রীর কল্যাণ থেকে উঠবার কথা ছিল, সে আর ওঠেনি। কুপেতে সে একাই যাত্রী। পকেট থেকে দামি সোনার সিগারেট কেসটা বের করে একটা সিগারেট ওষ্ঠ প্রান্তে চেপে ধরে মিউজিক্যাল লাইটারটা জ্বালালো। টুং টাং শব্দে বাজছে, ভারী মিষ্টি একটা মিউজিক। নিভিয়ে দিল লাইটারটা। মিউজিক থেমে গেল। এত বড় ট্রেনটায় কত যাত্রী না চলেছে। সবাই হয়তো তখন গভীর ঘুমে তলিয়ে গিয়েছে। কেউই হয়তো জেগে নেই তার মতো। অন্যমনস্কভাবে কামরার কাছের জানলা পথে বাইরের দিকে তাকালো হিমেশ। মৃদু চাঁদের আলো আর কুয়াশায় মাখামাখি শীতের মধ্যরাত্রি। তার মধ্যে দিয়ে ছুটে চলেছে এই রাত্রির ট্রেন। একটানা ঘন্টাখানেক প্রায় চলেছে ট্রেনটা। আরও প্রায় 1.5 ঘন্টা পরে ট্রেনটা আলো ঝলমলে জংশন স্টেশনে থামবে। টাইম টেবিল অনুযায়ী সব ট্রেনই থামে জংশনে, আপ ও ডাউন। এই ট্রেনটাও থামবে। 2 নম্বর ডাউন ট্রেন। কি হিমানিশ, কোথায় তুমি চলেছ? হিমানিশ সেন। 8 বছর পরে ভবতোষ দত্ত যেন হঠাৎ চমকে ওঠে। কোথায় চলেছ তুমি হিমানিশ? কলকাতায়? কিন্তু কেন? কে আছে সেখানে তোমার? সুনিতা। সে জানে আজ তুমি মৃত। একান্ত সুহৃদ, পরম বন্ধু রণজিৎ মল্লিক। সে কবেই 8 বছর আগে এক রাত্রে এমনি এক চলন্ত ট্রেনের কামরা থেকে, হ্যাঁ, তার বোন থেকে মুছে ফেলেছে সে তোমাকে। নির্বোধ নির্বোধ। সেটাই জানতে পারেনি রণজিৎ মল্লিক তার বন্ধু নয়। বন্ধুর মুখোশের আড়ালে তার ধারালো চকচকে একটা ছুরি তার দিকে উঁচিয়ে উঠেছে। কিন্তু সুনিতা, সুনিতা অমনটা করলো কেন? ধনী ছিল না ঠিকই সে, পরিশ্রমী, সাধারণ চাকুরিজীবী, সাধারণ মধ্যবিত্ত একজন। তবু কি সে প্রাণ দিয়ে সুনিতাকে ভালোবাসেনি? তার সুখের জন্য, তাকে সুখে রাখার জন্য দিবারাত্র কষ্ট করে একান্ত বিশ্বাসে, একান্ত ভালোবাসায় কি সে তাকে আপন করতে চেষ্টা করেনি তার? তবে সুনিতা অমনটা করলো কেন? তবে কি তার ভালোবাসার সবটুকুই ছিল অভিনয়, সুপটু এক অভিনেত্রীর সুষ্ঠু অভিনয় মাত্র? হ্যাঁ, এখন আর হেমানিসের কোনো দ্বিধাই বোধহয় নেই। অভিনয়, সবটাই ছিল অভিনয় সুনিতার। না, সুনিতা নয়, রণজিৎ নয়, সে চলেছে তার একমাত্র সন্তান মিতুলের সন্ধানে। সুনিতার কাছে সে মৃত হতে পারে, কিন্তু মিতুল নিশ্চয়ই বিশ্বাস করবে যদি সে তার দেখা পায়। সে আজও বেঁচে আছে, কিন্তু মিতুলকে খুঁজে বের করতে হলে সর্বাগ্রে তাকে ওই সুনিতাকে খুঁজে বের করতে হবে। রণজিৎ আর সুনিতা কি এখনো কলকাতাতেই আছে? থাকবেই বা না কেন?
তারা তো জানে হিমানি সেন মৃত। সবাই জেনেছে হয়তো হিমানি সেন মৃত। হয়তো কোনো সংবাদপত্রের কোনো এক কলমে ছোট্ট অক্ষরে কোনো হতভাগ্য যুবকের মৃত্যুর বা দুর্ঘটনার সংক্ষিপ্ত সংবাদ বের হয়েছিল। ভালোই হয়েছে যদি তেমন কোনো সংবাদ বের হয়ে থাকে। মৃতই থাক জগতের কাছে হিমানি সেন। সুনিতা জানুক, রণজিৎ মল্লিকও জানুক সে আজ মৃতই। মৃত্যুর অন্ধকারে সে জীবিতের তালিকা থেকে ৮ বছরে হারিয়ে গিয়েছে। হ্যাঁ, হিমানি সেন, তুমি মৃতের তালিকাতেই থাকো। আজ তোমার পরিচয় বোম্বাই শহরের অন্যতম ব্যবসা প্রতিষ্ঠান ডাট অ্যান্ড কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর মিস্টার বি ডাট, ভবতোষ দত্ত। বোম্বাই শহরের শিল্পপতি আর.এন. সিপ্পিদ্বয়ায় বিজনেস করে গত ৫ বছরে ধাপে ধাপে দত্ত অ্যান্ড কোম্পানিকে গড়ে তুলেছ। ৮ বছর আগে সামান্য ৩০০ টাকা মোটা আয়ের এক মার্চেন্ট অফিসের সামান্য পারচেজিং অফিসার হিমানি সেন আজ তুমি নও। পাশেই বার্থের উপর দামি অ্যাটাচি কেসটা পড়েছিল। তার দিকে তাকালো হিমানিশ। অ্যাটাচি কেসের উপর ইংরেজিতে স্পষ্টাক্ষরে সোনালি জলে লেখা নাম ঠিকানা, বি ডাট, বোম্বাই। বোম্বাই শহরের ভবতোষ দত্ত, বি ডাট। হাতে সিগারেটটা কামরার গায়ে লাগানো অ্যাশ কাপের মধ্যে ঘষে নিভিয়ে দিয়ে অ্যাটাচি কেসটা খুলে তার ভিতর থেকে দামি শেভিং বিরাটটা বের করে নিজের মুখের সামনে তুলে ধরল বি ডাট। কে তুমি? হিমানি সেন নও, বি ডাট। আচ্ছা, ৮ বছর আগে হিমানি সেন ৩০০ টাকা মাইনের পারচেজিং অফিসার ভদ্রলোকটিকে দেখতে কেমন ছিল? কে জানে কেমন দেখতে ছিল মানুষটা। আর যদি সে বলেও যে সে হিমানি সেন, কেউ বিশ্বাস করবে না। রণজিৎ মল্লিক তো নয়ই, সুনিতাও বিশ্বাস করবে না। সেদিক থেকে এক পক্ষে তুমি নিশ্চিন্ত হিমানি সেন। আর বিশ্বাস করবেই বা কেমন করে? ৮ বছর আগে এক রাত্রে চলন্ত ট্রেনের কামরা থেকে যাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল, এখন সে বুঝতে পেরেছে তাই করেছিল রণজিৎ মল্লিক। তাকে পথ থেকে সরাবার জন্য চলন্ত ট্রেনের কামরা থেকে ঠেলে ফেলে দিয়েছিল। তারপরে হয়তো রুটি দেওয়া হয়েছিল। কি রুটি দিয়েছিল রণজিৎ মল্লিক? ঠেলে তাকে ফেলে দেওয়া হয়েছে চলন্ত রেলগাড়ি থেকে, নিশ্চয়ই বলেনি। তাহলে তো লোকে বলবে তাকে হত্যা করা হয়েছিল। হয়তো বলেছে সে কোনো এক স্টেশনে নেমে গিয়েছে কাউকে কিছু না জানিয়ে। এবং আর কেউ না জানুক, রণজিৎ মল্লিক তো জানতই আর কোনোদিন ফিরে আসবে না হিমানি সেন। আসবে কি করে? চলন্ত ট্রেনের কামরা থেকে কাউকে ঠেলে ফেলে দিলে সে আর কি বেঁচে থাকে? না থাকা সম্ভব তার? নিশ্চয়ই তার মৃত্যু হয়েছে। মৃত্যু যে তার হয়েছে সে বিষয়ে কি রণজিৎ কোনো খোঁজখবর পায়নি বা নেয়নি? কে জানে নিয়েছিল কিনা। নিলেও তার মৃতদেহটার কোনো অংশই যে পাওয়া যায়নি তা ঠিক। তারপর কিছুদিন হয়তো সে আকস্মিক কোনো সংবাদের আশায় আশায় ছিল, কিন্তু ক্রমে যখন বছর ঘুরে গেল কোনো সংবাদ পেল না, তখন হয়তো ধরেই নিয়েছে হিমানি সেন মরেই গিয়েছে। বেঁচে থাকলে কি কোনো একটা সংবাদ পাওয়া যেত না? নিশ্চয়ই যেত। তারপর যখন আরো ১ বছর, তারপর আরো ১ বছর, এমনি করে ২-৩ বছর পার হয়ে গিয়েছে। রণজিৎ মল্লিক নিশ্চিন্ত হয়েছে। আর যাই হোক, হিমানি সেন আর বেঁচে নেই। হিমানি সেন আর কখনো ফিরে আসবে না, কখনো এসে তার সামনে দাঁড়াবে না, বলবে না, কি করেছিলে সে রাত্রে? বলো, জবাব দাও। তারপর তো আরো বছর কেটেছে, দীর্ঘ ৮ বছর। কিন্তু সেদিনকার হিমানি সেন ৮ বছর আগে কেমন ছিল দেখতে? ভবতোষ দত্ত মনে করার চেষ্টা করে। মনে পড়ছে না, মনে পড়ছে না, মনে পড়ছে না তো। না, আরশির বুকে যাকে দেখছে ভবতোষ দত্ত, নিঃসন্দেহে সে হিমানি সেন নয়। হিমানি সেন অনেক দিন আগেই মারা গিয়েছে। মাথা ভর্তি কাঁচা পাকা চুল, রঙের দুপাশটাও রীতিমতো সাদা, চাপ চাপ দাড়ি, তাও কাঁচা পাকা। কপালে বেশ কয়েকটা ভাঁজ পড়েছে। ডান ভ্রূ থেকে কপাল একেবারে চুলের গোড়া পর্যন্ত একটা ক্ষত চিহ্ন। কপালের ভাঁজগুলো বয়সের বলি রেখা। তা হবেই বা না কেন? বয়স তো কম হলো না, ৪২ই হবে। প্রৌঢ়ত্বের দাঁড়ে বলতে গেলে আজ সে পা দিয়েছে। ৮ বছর ২ মাস আগে তার বয়স ছিল ৩৪ বছর। বলতে গেলে সে তো তখন ছিল ভরা যৌবনে। চুলে তখনও পাক ধরেনি, দেহের অণুতে অণুতে যৌবন তখনও উছলে পড়ছে। আর আজ অনেকগুলো বছর
8 বছর কখন পার হয়ে যে গিয়েছে জানতেও পারেনি হিমানিশ। জানতে পারল মাত্র 1.5 বছর আগে। হঠাৎ অন্ধকারে জানালা খুলে গেল। এক ঝলক আলো এসে তার সমস্ত চেতনাকে দিল একটা নাড়া। সে যেন আর এক জন্মের মুহূর্ত। 10 মাস নয়, 8 বছর পরে যেন এক মাতৃ জঠরের অন্ধকার থেকে হঠাৎ সে ভূমিষ্ঠ হলো। হঠাৎ যন্ত্রণায় যেন কেঁদে উঠল। সে রাত্রে নিজেই গাড়ি চালাচ্ছিল ভবতোষ। খান্ডালা থেকে ফিরছিল শহরে। পানের মাত্রাটা বোধহয় সে রাত্রে একটু বেশি হয়ে গিয়েছিল, কিন্তু ভ্রুক্ষেপ করেনি ভবতোষ। অমন 6-7 পেগ মদ্যপান করে গাড়ি চালানো তার নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। খোলা রাস্তা পেয়ে মধ্যরাত্রিতে মনের খুশিতে কিছুটা নিঃশ্বাস আমেজে বেশ একটু স্পিডের মাথাতেই গাড়ি চালাচ্ছিল। দামি ইম্পোর্টেড কার। হঠাৎ যে কখন একটা বিশ্রী বাঁক এসে গিয়েছে সামনে বুঝতে পারিনি। তবু সঙ্গে সঙ্গে স্টিয়ারিং ঘুরানোর চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত সামলাতে না পেরে একটা পথের ধারে গাছের সঙ্গে ধাক্কা খেলো গাড়িটা। ব্রেকও সঙ্গে সঙ্গে চেপেছিল প্রাণপণে, তবু রক্ষা পেল না। প্রচন্ড একটা ঝাঁকুনি, থরথর করে ঝনঝন করে কেঁপে উঠল গাড়িটা। সেটা সমস্ত দেহে ও বিশেষ করে মাথায় ছড়িয়ে পড়ল। অসহ্য তীক্ষ্ণ একটা প্রচন্ড যন্ত্রণার অনুভূতি। তারপরেই সব অন্ধকার। সমস্ত যন্ত্রণা যেন বোবা হয়ে গেল। তারপর ধীরে ধীরে একসময়, বোধহয় আধ ঘন্টাটা পরে, চেতনা ফিরে এলো যখন আবার স্টিয়ারিংটার ওপরে মাথাটা রেখে পড়ে আছে। মাথাটা তোলবার চেষ্টা করে, কিন্তু মাথাটা যেন লোহার মতো ভারী। মাথার মধ্যে যেন একটা যন্ত্রণার সূচ বিচ্ছে। অনেক কষ্টে তবু চোখ মেলল। আবছা চাঁদের আলোয় নতুন এক জগৎ যেন দৃষ্টির সামনে উদ্ঘাটিত হয়েছে। কি কোথায় সে? কোন জায়গা এটা? কেমন করে সে এলো এখানে এই রাত্রে? চিনতে পারছে না তো? স্বপ্ন দেখছে না তো? না না, স্বপ্ন তো নয়, যদিও যন্ত্রণার সূচ বিঁধছে মাথার মধ্যে। কপালে হাত দিল, অনেকটা কেটে গিয়েছে। কাটা জায়গাটা দিয়ে তখনও চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। হাতের পাতায় রক্ত। কোথা থেকে রক্ত এলো? তবে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? ট্রেনে করে তো তারা যাচ্ছিল, সে, রণজিৎ, সুনিতা আর মিতুল, বোম্বাই। হ্যাঁ, হঠাৎ একটা ধাক্কা। তবে কি ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে? ডান দিকের বুকে একটা বেদনা টনটন করছে। বোধহয় বুকের কোনো হাড় ভেঙেছে। কিন্তু এ কোথায় সে? এ তো ট্রেন নয়, একটা মোটর গাড়ি। তার হাত স্টিয়ারিং এর ওপরে। এই গাড়ি কোথা থেকে এলো? সেই বা এর মধ্যে কি করে এলো? সামনের দিকে আবার তাকালো। গাড়িটা যেন মুখ থুবড়ে আছড়ে পড়েছে গাছটার উপর। গাড়ির বনেটটা খুলে উঁচু হয়ে আছে। রণজিৎ কোথায়? সুনিতা কোথায়? মিতুল মিতুল কোথায়? অনেক কষ্টে গাড়ির দরজা খুলে বের হয়ে এলো হিমানিশ। তখনও সে বুঝতে পারেনি 8 বছরের ভবতোষ দত্ত হঠাৎ হিমানিশ সেনে আবার পরিবর্তিত হয়েছে। রাস্তায় দাঁড়িয়ে গাড়িটার দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ হিমানিশ। গাড়িটার সামনের দিকটা একেবারে ভেঙে দুমড়ে গিয়েছে। একটা জোরালো হেডলাইট উল্টো দিক থেকে এগিয়ে আসছে। কোন গাড়ির? চোখ যেন ঝলসে গেল হিমানিশের সেই আলোয়। চোখ বুঝল হিমানিশ। গাড়িটা এসে সশব্দে ব্রেক কষে তার পাশেই দাঁড়ালো। কম कौन? That सब क्या बात? एक्सीडेंट? मिस्टर दुगर, भवतोष दत्तर विशेष परिचित। अरे बाप, ये तो बहुत भारी एक्सीडेंट। आपका कोई ज्यादा चोट नहीं लगा तो? दैट्स सब। अरे बाप, मिस्टर दुगर আবার বলে ওঠে। কপালে নিশ্চয়ই চোট লেগেছে, রক্ত পড়ছে খুব। अगर एक्सीडेंट कैसे हुआ डॉक्टर साहब? किधर गए थे आप? इस टाइम में किधर से आ रहे थे? একসঙ্গে অনেকগুলো কথা বলে যায় দুগার। হিমানিশ একটা কথারও কিন্তু জবাব দেয় না। কেমন যেন অসহায় বোবা দৃষ্টিতে চেয়ে থাকে দুগারের দিকে। সে তো কোনো অবাক। সে তো যাচ্ছিল কলকাতা থেকে বোম্বাই, রণজিতের সঙ্গে, তার স্ত্রী সুনিতা, তার ছেলে মিতুলকে নিয়ে। একটা রাত কেটে গিয়েছে, দ্বিতীয় রাত সেটা। রণজিতের পাল্লায় পড়ে ড্রিঙ্ক করছিল, একটু বেশি মাত্রায় হয়ে গিয়েছিল। মাথাটার মধ্যে কেমন যেন একটা ঝিমঝিম ভাব, কেমন যেন একটা অস্থিরতা। রণজিৎ বলছিল, ও কিছু না, একটু ঠান্ডা হাওয়া লাগলেই সব ঠিক হয়ে যাবে, চলো করিডোরে। রণজিৎ দরজাটা খুলে দিয়েছিল কামরার। শীতের মধ্যরাত্রির ঠান্ডা হাওয়া হু হু করে এসে যেন একটা ঝাপটা দেয় চোখে মুখে।
দরজার একেবারে কিনারায় তখন দাঁড়িয়ে হিমানিশ। ঠিক সেই মুহূর্তে একটা বোধহয় পিছন থেকে প্রবল ধাক্কা খেয়ে সে সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ে। বাইরে, একেবারে গাড়ির বাইরে ছিটকে গিয়ে পড়লো যেন কিসের উপর। মাথায় লাগলো একটা আঘাত, একটা অসহ্য যন্ত্রণার মধ্যে সঙ্গে সঙ্গে সব অন্ধকার, সব কিছুর অবলুপ্তি। মাথার মধ্যে এখনো যন্ত্রণা হচ্ছে। সে তাহলে বেঁচে আছে, কিন্তু সামনের ওই দোমড়ানো গাড়িটা, যে লোকটা কথা বলছে, সেই বা কে? কোথা থেকে এলো? রণজিৎ, সুনিতা, মিতুল কোথায় গেল? चलिए डॉक्टर साहब, मुझे जाना था आगे, चलिए हमारा गाड़ी में बैठिए। দুগারে যেন হিমানিশকে কতকটা হাত ধরেই তার গাড়িতে তুলে গাড়ি ঘুরিয়ে নিতে বলল ড্রাইভারকে। জীবন আলী, বোম্বাই চলো। দুগারের গাড়ি আবার বোম্বাই শহরের দিকে ছুটে চলল। হিমানিশ তখন যেন নিজের মনের মধ্যে নিজেকে হাতড়ে বেড়াচ্ছে। অন্ধকারের পরে একটা আলো, কিন্তু সে আলো যেন ঝাপসা, অস্পষ্ট। সে ভাববার চেষ্টা করছে, কি হলো ব্যাপারটা? সে তো হিমানিশ সেন, তবে তাকে ওই লোকটা ডাক্ট বলছে কেন? কোথায় বা নিয়ে চলেছে? ভোররাত্রে দুগার হিমানিশকে তার জহুর নতুন বাড়িতে পৌঁছে দিয়ে নিজেই ডক্টর প্যাটকারকে ফোন করে দিল। ফোন পেয়েই ডক্টর প্যাটকার এসে গেলেন। চোট গুরুতর কিছু নয়, কপালে খানিকটা কেটে গিয়েছে। যেখানে একটা ক্ষতচিহ্ন ছিল হিমানিশের, পূর্বে কোনো এক সময় আহত হবার জন্য। বুকের ডান পাশটা চিনচিন করছে। ডক্টর প্যাটকার বললেন, বুকের একটা প্লেট নিতে হবে, তা সে কাল সকালে ব্যবস্থা করলেই হবে। ভৃত্য রজনী ছুটে এসেছিল। সে এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে সবকিছু, আর নির্বাক দৃষ্টিতে চারিদিকে চেয়ে চেয়ে দেখছিল হিমানিশ। চারিদিকে দামি দামি আসবাবপত্র, ঘরের দেওয়ালে ফিকে আকাশ নীল প্লাস্টিক ইমালসান দেওয়া জানলা দরজার অনুরূপ নীল রঙের পর্দা, দামি দামি সব। মেঝেতে সেই রঙেরই পুরু কার্পেট বিছানো। পা রাখলে কেমন আরাম লাগে। অবাক, যেন এক শিশুর অবাক দৃষ্টি দিয়ে চারিদিকে চেয়ে চেয়ে দেখছে। তার প্রিয় রং ওই ফিকে আকাশ নীল। এই কোথায় তাকে ওই ভদ্রলোক নিয়ে এলেন? ফার্স্ট এইড দেওয়ার পর বিশ্রামের জন্য তাকে বেডরুমে ওরা নিয়ে গেল। সেই ঘরটার রং লাইট লিমন কালার। এটাও আশ্চর্য, তার আরেকটি প্রিয় রং। দামি পালঙ্কে শয্যা বিস্তৃত। তাকে শয্যায় শুইয়ে দিয়ে কি একটা ইঞ্জেকশন দিয়ে চলে গেলেন ডক্টর পেটকার। ঘুম আসছে না, তবে দু চোখ ভরে যেন একটা শিথিল ঘুম ঘুম ভাব। বুকের ও মাথার যন্ত্রণাটা যেন ইঞ্জেকশন দেবার পর চলে গিয়েছে। ঘুম ঘুম চোখেই শয্যায় শুয়ে ভেবে চলে হিমানিশ। রাতের শেষ অন্ধকারটুকু কখন কেটে গিয়েছে। পর্দার ফাঁকে প্রথম ভোরের আলো ঘরের মধ্যে এসেছে। রজনী ট্রলিতে করে চায়ের সরঞ্জাম এনে ওর শয্যার পাশটিতে রাখল। মৃদু গলায় ডাকল, সাব আপকো চা। চোখ মেলে তাকালো রজনীর ডাকে ওর দিকে হিমানিশ। আমি রজনী সাহেব, এখন কেমন বোধ করছেন? ভালো। চা বানিয়ে দেব? দাও। উঠে বসলো শয্যার ওপরই হিমানিশ। রজনী ইতিমধ্যে জানালার কাছের পাল্লা খুলে পর্দা সরিয়ে দিয়েছিল। বাইরে রৌদ্র ঝলমল প্রকৃতি। এখনো শরীরের মধ্যে একটা ব্যথা ব্যথা ভাব। মাথাটা ভারী। চা পান করছিল হিমানিশ। ওই সময় সংবাদ পেয়ে শহরের শিল্পপতি আর.এন. শিপ্পি এসে ঘরে ঢুকলেন। বয়স হয়েছে, রোগা পাতলা সৌম্য চেহারা। ঘরে ঢুকেই বললেন, এই যে, কেমন আছো এখন ভবতাস? বলতে বলতে সামনের একটা টুল টেনে নিয়ে বসলেন। क्यों बेटा, एक्सीडेंट कैसे हुआ? जास्ती शराब पिए थे ना? হিমানিশ মৃদু হাসল। বৃদ্ধ শিল্পী সত্যি ওকে পুত্রের মতো ভালোবাসেন। কেবল উনিই নন, ওর স্ত্রী কৃষ্ণা দেবীও। कितना दफे तुमको बोला, इतना ड्रिंक मत करो बेटा, इतना ड्रिंक अच्छा नहीं है। दुगर ने टेलीफोन पर हमको सब कुछ बताया। ভাগ্যে গাড়িটার ওপর দিয়ে গিয়েছে, তেমন তেমন হলে কি হতো বলো তো বেটা। না, এসব ঠিক হচ্ছে না। এবারে একটা শাদি করো বেটা।
হিমানিশ আবার মৃদু হাসল আর মনে মনে ভাবল, शादी, আবার शादी? ना ना, ये हंसने को बात नहीं है। शादी तुमको जरूर करने होगा। আর তোমার বয়স কতই বা হয়েছে? তখনও স্পষ্ট হয়নি হিমানিশের কাছে মাঝখানে কখন দীর্ঘ 8টা বছর কেটে গিয়েছে, 2920টা দিন রাত কখন কেটে গিয়েছে। হঠাৎ দেওয়ালের গায়ে একটা ক্যালেন্ডারের প্রতি নজর পড়ল হিমানিশের। 1964 সালের 2রা নভেম্বর। 1964 নভেম্বর? না, তা তো হওয়ার কথা নয়। হবে তো 1956, 1956 4ঠা নভেম্বর। হ্যাঁ, মনে পড়ছে। 1956-এর 4th নভেম্বরের রাত সেটা। কলকাতা থেকে সে ও রণজিৎ, সুনিতা আর মিতুল বোম্বাই বেড়াতে আসছিল। বোম্বাই শহর থেকে ওরা সারা দক্ষিণ দেশটা ঘুরবে এমনই মতলব ছিল। রণজিৎই সব ব্যবস্থা করেছিল। রণজিৎ তার বাল্য বন্ধু, একান্ত সুহৃদ। সুনিতার সে কি উৎসাহ! কিন্তু এই 8টা বছর হিমানিশ যেন কিছুতেই হিসাব মেলাতে পারছে না। কেমন যেন সব গোলমাল এলোমেলো হয়ে যাচ্ছে। আমি বলছিলাম কি ভবতোষ, তুমি কিছুদিন নার্সিং হোমে গিয়ে থাকো। তোমার এখন কিছুদিন রীতিমতো বিশ্রামের দরকার, সেবার দরকার। এইসব চাকর বাকর এরা কি তা করতে পারে? তোমার ভাবিজিও তাই বলছিল। কি বলো? আমি তাহলে এখন উঠি, আবার বিকেলে আসবো। শিপ্পি চলে গেলেন। রণজিৎ কোথায় গেল? সুনিতা, মিতুল, এই বাড়িটা কার? তাকে সবাই ভবতোষ বলছে কেন? তার নাম যে হিমানী সেন তা এরা জানে না। তারপর আসতে শুরু করলো টেলিফোনের পর টেলিফোন। दत्त साहब, कैसे हुआ आप? जस्ती चोट कुछ नहीं लगा तो? ইত্যাদি ইত্যাদি। এই বোম্বাই শহরে তার এত সব পরিচিত শুভানুধ্যায়ীরা আছে তার। এরা সব কোথা থেকে এলো? বোম্বাই তো সে জীবনেও আসেনি, এই প্রথম পদার্পণ। সবাইকেই সে ফোনে হ্যাঁ হুঁ করে করে জবাব দিল, কারণ বুঝতে পারছিল হিমানিশ কোথাও কোনো একটা রহস্য আছে এবং সেটা তাকেই ঘিরে। বেলা 9টা নাগাদ সেক্রেটারি সম্পতলাল এলো। গুড মর্নিং স্যার। 30-32 বছরের বলিষ্ঠ চটপটে ছোকরা, চোখে মুখে বুদ্ধির দীপ্তি, পরনে কেতাদুরস্ত স্যুট। এখন কেমন আছেন স্যার? ভালো। কটা দিন আর অফিস যাবেন না এখন স্যার, কমপ্লিট রেস্ট নিন। জরুরি কাগজপত্র ফাইল যা সই করাবার দরকার আমি এখানে নিয়ে আসবো, আর যদি বলেন তো ম্যানেজার মিস্টার শর্মাকে দিয়েই সই করে দেব। তিনি ব্যাঙ্গালোর থেকে তো আজই ফিরবেন। তাই করবেন, এখানে আনতে হবে না। কটা দিন আমি একটু বিশ্রাম নেব। সম্পতলাল যেন একটু বিস্মিত হয়েই তাকালো হিমানিশের মুখের দিকে, কারণ অসুস্থ থাকলেও অফিসের কোনো কাগজপত্র নিজে না দেখে কখনো সই করেন না দত্ত সাহেব। কিন্তু মুখে কিছু প্রকাশ করলো না, ঘাড় হেলিয়ে সম্মতি জানিয়ে বের হয়ে গেল। সন্ধ্যার দিকে আবার শিপ্পি ও তার স্ত্রী কৃষ্ণা দেবী এলেন। কৃষ্ণা দেবী ও হিমানিশকে কিছুদিন বিশ্রাম নেবার জন্য বললেন। একটা ব্যাপার বুঝতে পারছিল হিমানিশ, ওই শিপ্পি দম্পতি তাকে পুত্রাধিক স্নেহ করেন, কিন্তু কেন? ওদের কখনো দেখেছে বলেও তো মনে করতে পারছে না। আলাপ পরিচয় হওয়া তো দূরের কথা। হিমানিশ ভেবে পায় না কি করে এটা সম্ভব হলো, অথচ মুশকিল এই কাউকে কিছু মুখ ফুটে জিজ্ঞাসাও করতে পারছে না। কিন্তু সবকিছু তাকে যেমন করেই হোক জানতেই হবে। মাঝখানে দীর্ঘ 8টা বছর কখন অতিবাহিত হয়ে গিয়েছে, অথচ ওই 8টা বছর যেন তার কাছে একটা মুহূর্ত মাত্র মনে হচ্ছে। কেন সে জানতে পারেনি যে মাঝখানে 8টা বছর কেটে গিয়েছে? হঠাৎ একটা কথা যেন বিদ্যুৎ চমকের মতোই মনে হয়, রাত্রে বিনিদ্র শয্যায় শুয়ে শুয়ে। তবে কি তার স্মৃতিভ্রংশ হয়েছিল? 8 বছরের জন্য তার স্মৃতি লোপ পেয়েছিল? যত সে কথাটা ভাবে ততই তার মনে হয় ওই রকমই একটা কিছু ঘটেছে। কিন্তু কথাটা সে কাকে জিজ্ঞাসা করবে? অবশ্যই একটা ব্যাপার এখন তার মনে পড়েছে, সে যে কিছুতেই তার বর্তমান অবস্থার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারছে না।
কোথায় যেন একটা কি ঘটে গিয়েছে, অথচ সে কিছুতেই সেটা মনে করতে পারছে না। আর সেই সময়টা নিজেকে যেন ওর বড্ড অসহায় মনে হতো। ঝাপসা ঝাপসা কতগুলো ঘটনা, কতগুলো মুখ প্রায়ই তার মনের মধ্যে ভেসে ভেসে উঠত। অথচ সেই সব ঘটনা ও সেই মুখগুলোর সঙ্গে তার যে কি সম্পর্ক সেটাই যেন সে খুঁজে বের করতে পারত না। কষ্ট হতো, কেমন যেন একটা যন্ত্রণা বোধ করতো ওই সময় হিমানিস তার মাথার মধ্যে। শেষ পর্যন্ত হিমানি স্থির করল সে মিস্টার শিপ্পিকেই জিজ্ঞাসা করবে। রজনী ভোরবেলা যখন চা নিয়ে এলো, তাকে সে বললে, রজনী, শিপ্পি সাহেবকে তার বাড়িতে একবার ফোন করো তো, দেখো তো তিনি আছেন কিনা। শিপ্পি সাহেব ছিলেন, ফোন ধরলেন। হিমানিস ইংরেজিতে বললে, শিপ্পি সাহেব, যদি এখন একবার আসেন তো বড্ড ভালো হয়। শিপ্পি বললেন, আসছেন। আধ ঘন্টার মধ্যে শিপ্পি সাহেব এসে হাজির হলেন। কি ও বেটা, কেসে হ্যায়? ভালোই আছি বলে হিমানিস উঠে গিয়ে ঘরের দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিল। শিপ্পি একটু অবাকই হলেন, কিন্তু মুখে সেটা প্রকাশ করলেন না। আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। বলো বেটা, ক্যা বাত হ্যায়? এই বাড়িটা কার? কেন? সব তোমার। তোমার নিজের রোজগারে আজ 5-6 বছর ধরে এইসব করেছো। তোমার বাড়ি, তোমার ব্যবসা, সেটা যে বুঝতে পারছি না তা নয়, কিন্তু আমি ভবতোষ দত্ত কি করে হলাম সেটাই বুঝতে পারছি না। কেমন করে আপনার সঙ্গে পরিচয় হলো, এসব কি করে সম্ভব হলো? তুমি ভবতোষ দত্ত নও? না, আমার নাম হিমানী সেন। কলকাতার এক মার্চেন্ট অফিসের সামান্য 300 টাকা মাইনের পারচেজিং অফিসার ছিলাম। শিল্পী সোৎসাহে বলে ওঠেন, মনে পড়েছে, তোমার সব তাহলে মনে পড়েছে। হ্যাঁ, পরশু রাত্রে অ্যাক্সিডেন্টের পরেই সব মনে পড়েছে। আমি জানতাম ডাক্তাররা যদিও কোনো আশা দিতে পারেনি, কিন্তু মন বরাবর আমায় বলেছে তুমি তোমার পূর্ব স্মৃতি নিশ্চয়ই একদিন ফিরে পাবে। কিন্তু একটা কথা মিস্টার শিপ্পি, আমি যে আমার পূর্ব স্মৃতি ফিরে পেয়েছি কাউকে সেটা এই মুহূর্তে আমি জানতে দিতে চাই না। যেমন ভবতোষ ছিলাম তেমনই থাকবো। কেউ বেটা, এত বড় একটা আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ কিনা সেটাই এখন আমি বুঝে উঠতে পারছি না। তাই ব্যাপারটা কেউ জানুক এখনই আমি চাই না। আপনাকেও সেই অনুরোধই আমি করছি। लेकिन ये तो बताओ बेटा, तुम्हारा अपना कौन कौन है? किधर के रहने वाला है तुम? बुरा ना मानो बेटा, हम इसलिए पूछते हैं कि अगर সবই আপনাকে আমি বলবো। शादी उदी क्या? बाल बच्चा है कोई तुम्हारा? মনে পড়ে যায় মিতুলের কথা। আজ সে বেঁচে আছে কিনা কে জানে। 4 বছরের মিতুল আজ 12 বছরের হয়েছে। মিতুল, তার মিতুল। বললাম তো সবই আপনাকে একদিন আমি বলবো। ঠিক হ্যায় বেটা, জैसा तुम कहो ऐसे ही होगा। আপনি আমাকে কোথায় কিভাবে পেলেন সেটাই আমি জানতে চাই। কি করে এইসব হলো? কিছুই কি তোমার মনে পড়ছে না? একেবারে যে কিছুই মনে পড়ছে না তা নয়, ঝাপসা ঝাপসা অস্পষ্ট কিছু কিছু মনে পড়ছে। স্পষ্ট যেটুকু মনে পড়ছে, হ্যাঁ হ্যাঁ, বলো বলো। কলকাতা থেকে বোম্বে মেলে আমি 8 বছর আগে বোম্বেতে আসছিলাম, এবং দ্বিতীয় রাত্রে নাগপুর ছাড়বার পর। বলতে বলতে একটু থামলো হিমানিস। উসে আগে ক্যা হুয়া? মদ আমি কখনো সখনো আগে এক আধ পেগ খেয়েছি, কিন্তু সে রাত্রে পানের মাত্রাটা বোধহয় একটু বেশি হয়ে গিয়েছিল। থামলো আবার হিমানিস। হ্যাঁ, তারপর? চলন্ত গাড়ি থেকে নেশাগ্রস্ত আমাকে কেউ বোধহয় ধাক্কা দিয়ে ফেলে দেয়। বলছো কি? তাই ছিটকে গিয়ে কিসের উপরে যেন পড়লাম, মাথায় আঘাত লাগলো, তারপরেই বোধহয় জ্ঞান হারাই, আর তারপর কিছু আমার মনে নেই।
পরবর্তী ইতিহাস শিপ্পি বললেন। নিজের গাড়িতে ফিরছিলেন তিনি বোম্বাই। আবছা আবছা চাঁদের আলো ছিল। তাকে তিনি দূর থেকে গাড়ির মধ্যে বসেই অন্যমনস্কভাবে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখেন। তার ড্রাইভার কিন্তু হিমানিসকে দেখতে পায়নি। দেখতে যখন পেল, হঠাৎ তখন হিমানিস গাড়ির সামনে এসে পড়েছে। ড্রাইভার সঙ্গে সঙ্গে ব্রেক কষেছিল, কিন্তু সম্পূর্ণ বাঁচাতে পারেনি। হিমানিস গাড়ির ধাক্কা খেয়ে রাস্তার উপর ছিটকে পড়ে যায়। শিপ্পি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়েন। অজ্ঞান হয়ে পড়ে আছে হিমানিস তখন রাস্তার উপরে। জামাকাপড় ছেঁড়া, রক্ত মাখা, কপালে দীর্ঘ একটা ক্ষত চিহ্ন। শিপ্পি ভেবেছিলেন তার গাড়ির ধাক্কাতেই ওই অবস্থা হয়েছে তার। শিপ্পি তাকে নিজের গাড়িতে তুলে নিয়ে সোজা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে দিলেন। বোম্বাই শহরে শিপ্পির একটা পরিচয় ছিল, একজন শিল্পপতি হিসাবে। লোকটা ধনী হলেও হৃদয় বলে একটা বস্তু ছিল। বান্দ্রা অঞ্চলে নিজের বিরাট প্রাসাদতুল্য বাড়ি এবং এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। নিজে নিঃসন্তান বলে দুটি ভাইপোকে মানুষ করেছিলেন, কিন্তু ভাইপো দুটির একটিও মানুষ হলো না। তারা পয়সা রোজগার ছেড়ে পয়সা ওড়াতেই বেশি অভ্যস্ত হয়ে উঠল যখন, তখন তাদের আশা ছেড়ে দিয়েছিলেন রমেশ শিপ্পি। এদিকে দ্বীপ্রহরের দিকে হিমানিসের জ্ঞান ফিরে এলো। জ্ঞান ফিরে এলেও হিমানিস তার নাম ধাম কিছুই বলতে পারল না। নাম ধাম জিজ্ঞাসা করলে কেমন যেন সে বোবার মতো চেয়ে থাকে। ডাক্তাররা বুঝলেন অ্যাক্সিডেন্টে মাথায় আঘাত লাগা দরুন ছেলেটি স্মৃতিভ্রংশ হয়েছে। শিপ্পি ডাক্তারদের কথা শুনে মনে মনে খুবই দুঃখ পেলেন এবং তার মনে হলো তারই গাড়িতে ধাক্কা খেয়ে মাথায় চোট লেগে ছেলেটির যখন স্মৃতিভ্রংশ হয়েছে, তিনিই ছেলেটির স্মৃতিভ্রংশের জন্য এক প্রকার দায়ী। হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পর শিপ্পি ছেলেটিকে নিজ গৃহে নিয়ে এলেন। কৃষ্ণাদেবী শুনে বললেন, বেশ করেছ, আহা থাক ও এখানে, যতদিন না আবার ও ওর পূর্ব স্মৃতি ফিরে পায়। ইতিমধ্যে একটা ব্যাপার ঘটেছিল। হাসপাতালে যখন ছিল হিমানিস, তখন একদিন এক ভদ্রলোক তাদের ওয়ার্ডে আসেন ডাক্তারের সঙ্গে। তার ছোট ভাইটির কোনো সন্ধান পাচ্ছেন না কিছুদিন ধরে। হঠাৎ সে কোথাও উধাও হয়ে গিয়েছে। তার নাম ভবতোষ দত্ত। হিমানিস চুপচাপ বেডের উপর বসেছিল। সে তখন বলতে গেলে প্রায় সুস্থ। ডাক্তার সেই ভদ্রলোকটিকে সঙ্গে করে হিমানিসের বেডের সামনে এসে বললেন, দেখুন তো এই আপনার ভাই ভবতোষ দত্ত কিনা। এই লোকটির নাম ধাম কিছু বলতে পারছে না। একটা গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে স্মৃতি লোপ পেয়েছে। ভদ্রলোক হিমানিসের দিকে তাকিয়ে বললেন, না ডাক্তার, এ তো ভবতোষ দত্ত নয়। এ আপনার ভাই নয়। না, ভবতোষ দত্ত, আরো বয়স কম, বেশ হৃষ্টপুষ্ট চেহারা। বারচারেক ভবতোষ দত্ত নামটা হিমানিসের কানে গিয়েছিল। হাসপাতালের লোকেরা অনেকবার তার নাম জিজ্ঞাসা করেছে, কিন্তু হিমানিস বলতে পারেনি। বলেছে, জানি না। কোথায় থাকেন আপনি? মনে নেই। কিছুই মনে করতে পারছেন না? না তো। ভবতোষ দত্ত নামটা কেন জানি হিমানিসের কানের কাছে গুনগুন করে ফিরতে লাগলো। এমনি বোধহয় মানুষের মন যখন একটা নিরালম্ব শূন্যতার মধ্যে আঁকুপাকু করতে থাকে, তখন কোনো সামান্যতম শব্দ, কোনো ইঙ্গিত, কোনো সুর বা কোনো কথার প্রতি সহজেই আকৃষ্ট হয়ে পড়ে। সেটা যখন তার চেতনা সমুদ্রে যেন একটা আলোড়ন জাগায় তার নিজের অজ্ঞাতেই, এবং তখন সেটাকেই সে আঁকড়ে থাকবার চেষ্টা করে। সেখানে ইচ্ছা বা অনিচ্ছা যেমন কিছু থাকে না, তেমনই হয়তো থাকে না কোনো যুক্তি বা বিকার। সেদিন ওয়ার্ডে ভবতোষ দত্ত নামটাও তার মনের মধ্যে গিয়ে তেমনি একটি আলোড়ন তুলেছিল। বারবার সকলেই কেবল জিজ্ঞাসা করছিল কি তার নাম, অথচ সে মনে করতে পারছিল না। মনের মধ্যে যেন একটা কষ্ট অনুভব করছিল। কেন মনে পড়ছে না তার নামটা? কি তার নাম? তখন হঠাৎ ওই ভবতোষ দত্ত বিশেষ নামটি শোনার সঙ্গে সঙ্গেই হঠাৎ বোধ হয় তার মনে হয়েছিল সে আর কেউ নয়, সেই ভবতোষ দত্ত। ও ভুলে গিয়েছিল কোনো কারণে নামটা, মনে পড়ছিল না নামটা ওর। ভবতোষ দত্ত, ভবতোষ দত্ত, ভবতোষ দত্ত। বারবার নিজের মনে মনেই উচ্চারণ করতে থাকে নামটা। মনের মধ্যে যেন গেঁথে যায় ভবতোষ দত্ত নামটা। শিপ্পি গৃহে আসবার পর আবার একদিন যখন শিপ্পি জিজ্ঞাসা করলেন, কি নাম তোমার? সেটা কি একেবারেই মনে নেই? হ্যাঁ, মনে আছে তো। আছে, কি নাম? বলো বলো বেটা, क्या नाम तुम्हारा बताओ? ভবতোষ দত্ত। মনে পড়েছে তাহলে তোমার নামটা। উৎসাহিত হয়ে ওঠেন শিপ্পি।
নামটা যখন মনে পড়েছে, পূর্ব স্মৃতিও হয়তো ফিরে এসেছে ছেলেটার। ব্যগ্র কণ্ঠে সুধান অতঃপর শিল্পী। কোথায় বাড়ি তোমার? কি করতে? কে কে তোমার আছেন? মা, বাপ, বহু, বেটা, বেটি? জানি না। বিষণ্ণভাবে মাথা নাড়ল হিমানিশ। মনে পড়ছে না? না। ডাক্তারকে ফোনে জানালেন কথাটা শিল্পী। ডাক্তার বললেন, নাম যখন মনে পড়েছে হয়তো একটু একটু করে সবই মনে পড়বে। কিন্তু দেখা গেল মাসের পর মাস কেটে যাচ্ছে, ওই ভবতোষ দত্ত নামটুকু ছাড়া হিমানিশের আর কিছুই মনে পড়ল না। শিপ্পি কিন্তু তবু হতাশ হলেন না। তার গৃহেই রইল ভবতোষ। কেমন যেন একটা মায়া পড়ে গিয়েছিল ছেলেটার উপর, শিপ্পি দম্পতির। ডাক্তারের পরামর্শেই ইতিমধ্যে ভবতোষের ফটো ছাপিয়ে তার স্মৃতিভ্রংশের কথা ও কোথায় তাকে পাওয়া গিয়েছিল তার সব কিছু লিখে কাগজে বিজ্ঞাপন দিলেন। 2-4 জন ভদ্রলোক ও ভদ্রমহিলা সংবাদ নিতে এলো, কিন্তু এসে বলল ভবতোষকে দেখে, না, যাকে তারা খুঁজছে সে ভবতোষ নয়। কেবলমাত্র স্মৃতিভ্রংশই, আর কোনো গোলমাল বা অস্বাভাবিকতাই ছিল না ভবতোষের ব্যবহারে ও কথায় বার্তায়। তবে সে বেশিরভাগ সময়ই চুপচাপ থাকে, ঘরের মধ্যে বসে থাকে, না হয় বাগানে পায়চারি করে বেড়ায়। ডাক্তারই তখন পরামর্শ দিলেন, ওকে কিছু কাজ দিন, তাহলে হয়তো মনের ওর ওই মেলানকোলিয়া ভাবটা কেটে যাবে মিস্টার শিপি। কিন্তু কি কাজ ওকে দেবো ডাক্তার? ও কি পারবে না পারবে কিছুই তো জানি না। এক এক দিন এক এক ধরনের কাজ দিন, দেখুন না কোনো কাজে ও উৎসাহ বোধ করে কিনা। তা যদি করে তাহলে ক্রমশ ওর ভিতরকার সেলফ রিলায়েন্স ফিরে আসতেও হয়তো পারে। আমরাও জানতে পারবো কি ধরনের কাজ ও পছন্দ করে। তার থেকে হয়তো ওর অতীতটাও কিছু স্টাডি করতে পারবো, যেটা হয়তো ওর পূর্ব স্মৃতি ফিরিয়ে আনার ব্যাপারে সাহায্যই করবে। বেশ, তাই করব। আমি চাই ডক্টর ও আবার সুস্থ হয়ে উঠুক, কারণ আমার ধারণা আমার গাড়ির সঙ্গে ধাক্কা লেগে পড়ে গিয়ে মাথায় চোট পেয়ে ওর স্মৃতি লোপ পেয়েছে। ওর বর্তমান দুর্ভাগ্যের জন্য আমিই দায়ী। বেচারি আজ জীবিত থেকেও মৃত। শিপ্পির বোম্বাই শহরে বিরাট ব্যবসা, এবং একটা ব্যবসা নয়, নানা ধরনের ব্যবসা। পরের দিন থেকেই ভবতোষকে নিয়ে বেরোতে লাগলেন শিপ্পি। অফিসের নানান ডিপার্টমেন্টে ঘুরিয়ে ঘুরিয়ে এটা ওটা কাজ দিতে লাগলেন। কাজ 2-4 দিন বুঝিয়ে দিলে করতে পারে। কাজ দেখা গেল, কিন্তু উৎসাহ তেমন কোনো কাজেই যেন পরিলক্ষিত হয় না। ডাক্তার সব শুনে বললেন, মনে হয় ছেলেটির লেখাপড়া জানে এবং বেশ ইন্টেলিজেন্ট, চালিয়ে যান। ওইভাবেই কাজের মধ্যে দিয়ে একদিন দেখা গেল পারচেজিং এর ব্যাপারে বেশ যেন একটা উৎসাহ ভবতোষের। কাজটা পেয়ে যেন সে খুশি হয়েছে। ডাক্তারের পরামর্শে তখন সেই ডিপার্টমেন্টেই রেখে দেওয়া হলো ভবতোষকে। ক্রমশ কয়েক মাসের মধ্যেই দেখা গেল পারচেজিং এর ব্যাপারটা ভবতোষ যেন বেশ ভালোই বোঝে। কোন মালের দর কখন উঠবে আবার কখন নামবে ও যেন বেশ বুঝতে পারে। ডাক্তারের পরামর্শে এখন আরো এক ধাপ এগোলেন শিপ্পি। ডাক্তার বললেন, ওকে নিজে ব্যবসা করতে দিন, সামান্য মূলধন দিয়ে। রমেশ শিপ্পি তাই করলেন। একদিন ওকে ডেকে বললেন, ভবতোষ, একটা কথা ভাবছি। কি স্যার? ইউ স্টার্ট ইউর ওন বিজনেস। নিজেই এবার স্বাধীনভাবে ব্যবসা শুরু করো। সে তো খুব ভালো কথা স্যার। প্রথমটাই উৎসাহিত হয়ে উঠেছিল ভবতোষ, কিন্তু পরক্ষণেই ঝিমিয়ে গেল। বললে, কিন্তু স্যার, ব্যবসা করব, আমার তো কিছু নেই। আমি তোমাকে লোন দিয়ে সাহায্য করব, কিন্তু স্যার, না, আর কোনো কিন্তু নেই। কাল তোমাকে আমি 500 টাকা দেব, স্বাধীনভাবে ব্যবসা শুরু করো। সেই ভবতোষের ব্যবসা শুরু বছর 7 আগে, এবং দেখা গেল 2 বছরের মধ্যেই ডাক্তারের অনুমান ভুল হয়নি। ভবতোষ পূর্ব স্মৃতি ফিরে পাক না পাক, সে আবার নতুন করে যেন বেঁচে উঠেছে। আত্মবিশ্বাসে সে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। 6 বছর পরে গড়ে উঠল দত্ত অ্যান্ড কোম্পানি। সঙ্গে সঙ্গে আর কয়েক মাসের মধ্যেই জুহুর বাড়ি হলো। গাড়ি তো আগেই হয়েছিল। ব্যাংক অ্যাকাউন্টটাও ক্রমশ বেশ মোটা হয়ে উঠল। ব্যবসায়ী মহলে নতুন এক নাম সংযোজিত হলো বোম্বাই শহরে, দত্ত অ্যান্ড কোম্পানি, যার ম্যানেজিং ডাইরেক্টর মিস্টার বি. ভবতোষ দত্ত। অবশ্যই
রমেশ শিল্পীর সক্রিয় সাহায্য বরাবরই ছিল পশ্চাতে, কিন্তু ভবতোষ দত্ত যে ব্যবসা বোঝে, কোন মাল কখন কিনতে হয় এবং কখন ছাড়তে হয়, ব্যাপারটা সে সত্যিই ভালো বোঝে। তাছাড়া লোকটা সৎ, পরিশ্রমী, উৎসাহী এবং মিশুকে। ভবতোষের চেহারা ও কথাবার্তাও অনেকটা সাহায্য করেছিল তাকে, কিন্তু ওরই মধ্যে এক এক সময় যেন ছন্দ পতন ঘটত, কোথায় যেন সুর কেটে যেত। আরো দুটো ব্যাপার ভবতোষ নিজেই লক্ষ্য করেছিল। ট্রেনের আওয়াজ শুনলে যেন মাথার মধ্যে কেমন একটা বো বো যন্ত্রণা বোধ করত। অনেকগুলো লোক যেন ওর মাথায় হাতুড়ি পিটছে, সেই কারণে ভবতোষ রেলগাড়ির ধারে কাছেও যেত না। আর একটা ব্যাপার, কেমন যেন স্বপ্নের মতো একটা আবছা কুয়াশায় ঘেরা ছোট্ট একটা বাড়ি, তার জানলা দরজা, তার পাশেই বিরাট একটা চারতলা বাড়ি, অনেক লোক সেখানে, অনেক শব্দ, আর তারই পাশে পাশে একটি পুরুষ, একটি নারী ও একটি শিশুর মুখ। মুখের আকারগুলো যেন একটা আবছা কুয়াশার মতো এক একবার এক এক আকার নিচ্ছে। সে সময় যেন একটা বুবো যন্ত্রণা ওর মাথাটাকে চেপে ধরতো। বিশেষ করে সন্ধ্যাবেলা বাড়ি ফেরার পর যখন বিশ্রাম নিত, ওই মুখগুলো তার মনের মধ্যে ভেসে উঠতে আরম্ভ করত। সেই যন্ত্রণা আর কষ্ট থেকে মুক্তি পাবার জন্যই একদিন ভবতোষ মদ্যপান ধরেছিল। নেশার ঘোরে সব ভুলে যেত। প্রথমে ভেবেছিল হিমানিশ স্মৃতি পুনরায় ফিরে পাবার পর সে ছুটে যাবে কলকাতায়। সুনিতা, মিতুল, তাদের কতদিন দেখেনি। 8টা বছর নয়, একটা যুগ। মনটাও হেমানিসের অস্থির হয়ে উঠেছিল। কিন্তু 8 বছর আগে সেই চলন্ত গাড়ি রাত্রির কথাটা যখনই মনে মনে ভাববার চেষ্টা করত, সমস্ত উৎসাহ যেন হঠাৎ দপ করে নিভে যেত। একটা আলো ছায়া যেন ওর মনটাকে ঘিরে ফেলত। ছায়াটার পিছনে একটা যন্ত্রণা যেন ওকে পীড়ন করতে থাকত। রণজিৎ নিশ্চয়ই তাকে নেশাগ্রস্ত অবস্থায় চলন্ত গাড়ি থেকে ঠেলে ফেলে দিয়েছিল। রণজিৎ তার আবাল্যের সহিত পরম বন্ধু, কিন্তু কেন ঠেলে ফেলে দিয়েছিল তাকে? এবং ঠেলে ফেলে দেওয়ার ব্যাপারে যে মুহূর্তে সে নিঃসংশয় হলো, সেই মুহূর্তেই তার মনে হলো রণজিৎ তাকে হত্যা করবার জন্যই ওইভাবে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। কেন তাকে রণজিৎ হত্যা করতে চেয়েছিল? ভাবতে ভাবতে মনে হয় হিমানিশের, তবে কি সুনিতার জন্যই? খুঁটিয়ে খুঁটিয়ে ব্যাপারটা ভাববার চেষ্টা করে হিমানিশ। সুনিতা সুন্দরী, গরিবের ঘরের মেয়ে হলেও মনে মনে তার রূপের জন্য যে অহংকার ছিল, সেটা কি জানতো না হিমানিশ? জানতো। রণজিৎ বড় লোকের ছেলে, প্রচুর অর্থ, দিলদরিয়া রুচি, প্রায়ই সুনিতাকে দামি দামি জিনিস এনে দিত। হিমানিশ কিছু তাতে মনে করেনি। রণজিৎ বন্ধু মানুষ, কিন্তু সুনিতার দিক থেকে ওইসব প্রেজেন্টেশন নিয়ে আনন্দ আর উচ্ছ্বাসটা যেন একটু বেশি প্রকাশ পেত। তবু হিমানিশের কখনো কিছু মনে হয়নি, বরং মনে হয়েছে সামান্য মাইনে পায় সে, তার সাধ্য নেই। রণজিতের কাছ থেকে যখন পাচ্ছে সুনিতা, পাক না, ক্ষতি কি? এখন মনে হয় হিমানিশের তাদের স্বামী স্ত্রীর জীবনে ভাঙনের সূত্রপাত হয়তো সেখানেই হয়েছিল। সেইখানেই তাদের সম্পর্কের মধ্যে অদৃশ্য চির ধরেছিল, আর রণজিৎ সেইটারই সুযোগ নিয়েছে। এখন আর কোনো সন্দেহ নেই হিমানিশের, রণজিৎ সুনিতাকে পাওয়ার জন্যই তাকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। চমৎকার প্ল্যান, কেউ সন্দেহ করতে পারবে না। ভাববে হয়তো নেশাল ঘরে সে কোনো এক সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়েছে। কিন্তু তবু তবু জানতে হবে হিমানিশকে, তারপর কি ঘটেছে, কি করছে সুনিতা, কি করছে রণজিৎ, তাছাড়া মিতুল। একবার মনে হয়েছিল হিমানিশের কলকাতায় রণজিৎকে একটা বেনামি চিঠি দেবে। চিঠিতে লিখবে, হিমানিশ সেন আজও বেঁচে আছে, শিগগিরই সে কলকাতায় যাচ্ছে। কিন্তু আবার মনে হয়েছে, কি তার প্রয়োজন? সে নিজেই কলকাতায় গিয়ে সবকিছু জানবার চেষ্টা করবে, কত এই 8 বছরের ইতিহাসটা জানবার চেষ্টা করবে। কিন্তু যদি ওদের নাক খোঁজ পায়? তথাপি মনে হয়েছে আবার হিমানিশের, হারিয়ে যাবার মতো মেয়ে সুনিতা নয়। অফিসে তার প্রভিডেন্ট ফান্ড ছিল, ব্যাংকেও জয়েন্ট অ্যাকাউন্টে কিছু টাকা ছিল। তার মৃত্যু বা নিরুদ্দেশের পর সুনিতা কি আর সে টাকা পাওয়ার ব্যবস্থা করেনি? নিশ্চয়ই করেছে। কিন্তু সে টাকাই বা কটা টাকা? তারপরে মিতুল, সে এখন প্রায় 12 বছরের বালক। বালক কেন, কিশোর। মিতুলের কথা মনে হলেই যেন হিমানিশের বুকের ভিতরটা কেমন তোলপাড় করতে থাকে। অফিসের সময়টুকু ছাড়া মিতুল এক দণ্ড তাকে ছেড়ে থাকতো না। সেই মিতুলও জানে, নিশ্চয়ই জেনেছে সে পিতৃহীন। তার বাপ 8 বছর আগে মারা গিয়েছে। 8 বছর যার কোনো সংবাদ নেই, সে মৃত্যু ছাড়া আর কি। বোম্বাইয়ের ব্যবসার সব ভার কর্মচারীদের উপর দিয়ে একদিন ট্রেনে চেপে বসল হিমানিশ। আজ আর ট্রেনের শব্দে যেমন তার মাথার মধ্যে কোনো যন্ত্রণা হয় না, তেমনি এও মনে হয়েছিল প্লেনে সে অনায়াসে যেতে পারত।
কিন্তু কি হবে তাড়াহুড়ো করে কলকাতায় পৌঁছে? কোন সুখের আনন্দের সংবাদটা সেখানে তার জন্য অপেক্ষা করছে? হয়তো কোনো চরম লজ্জা আর অপমানই তাকে পেতে হবে সেখানে পৌঁছে। স্টেশনে নেমেই সে সর্বপ্রথমে যাবে হাটখোলায় রণজিৎদের বাড়ি। আগেকার সেই শ্যামবাজারের ভাড়াটে বাসায় গিয়েও কোনো লাভ নেই। সুনিতা কি আর সেখানে আছে? উঠবে আপাতত অবশ্যই ভবতোষ দত্ত, মিস্টার ডাট। হ্যাঁ, হিমানীশ সেন নয়, কলকাতার কোনো বড় হোটেলেই। পকেটে আছে তার প্রচুর টাকা, টাকার তার কোনো অভাব নেই। 8 বছর আগেকার 300 টাকা মাইনের পার্চেজিং অফিসার হিমানীশ সেন সে তো আজ আর নয়। বোম্বাইয়ের নামী প্রতিষ্ঠান দত্ত অ্যান্ড কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর মিস্টার বি ডাট। গ্লাসে আরেকটা চুমুক দিল হিমানীশ। রাতের গাড়ি ছুটে চলেছে। বাইরে মৃদু চন্দ্রালোকিত কুয়াশাচ্ছন্ন মূর্ছাহত রাত্রি। রাতের গাড়ি, রাতের গাড়ি। জীবনটাই তার ওলট পালট করে দিয়েছে, সাজানো গোছানো ঘর ভেঙে দিয়েছে। হিমানীশ ভেবেছিল কলকাতায় পৌঁছে 8 বছর পরে হয়তো সুনিতাকে অনেক খুঁজে বের করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। আদৌ তাকে খুঁজে পাবে কিনা, অথবা আদৌ সে বেঁচে আছে কিনা সে সম্পর্কেও মনে দুশ্চিন্তা ছিল একটা। কিন্তু কলকাতার কাছাকাছি এসে বর্ধমান স্টেশন থেকে ওই দিনকার একটা সংবাদপত্র কিনে তার পাতা উল্টাতে উল্টাতেই হঠাৎ তার চোখের দৃষ্টি সিনেমার পাতায় একটা নতুন ছবির রিলিজের বিজ্ঞাপনের ওপর পড়তেই যেন স্থির হয়ে গেল। ছবির বিজ্ঞাপনে ও কে? কার চেহারা? সুনিতা। হ্যাঁ, সুনিতাই। ভুল হয়নি তার। 8 বছর পরেও ভুল হয়নি তার। 8 বছর পরেও ভুল হয়নি চিনতে সুনিতাকে তার। উপরে স্পষ্টাক্ষরে বড় বড় হরফে লেখা সুনিতা দেবী অভিনীত পতিব্রতা। নিচে ওই দিনকারই তারিখ এবং কোন কোন হাউসে ছবি রিলিজ হচ্ছে সেই সব হাউসের নাম। সুনিতা অভিনেত্রী, অভিনেত্রী সুনিতা দেবী। না, ভুল হবার বা করবার কিছু নেই। সুনিতা দেবী, হিমানীশ সেনের স্ত্রী সুনিতা দেবী। প্রয়োজন হলো না আর রণজিতের খোঁজ করবার। হাওড়া স্টেশনে নেমে ট্যাক্সিতে করে হোটেলে যেতে যেতে বিরাট বিরাট পোস্টার হোল্ডারও চোখে পড়ল হিমানীশের। সুনিতার ছবি। সুনিতা আজ অভিনেত্রী, চিত্রজগতের একজন নামকরা অভিনেত্রী। এই 8 বছরে তার জীবনের মতো সুনিতার জীবনও পাল্টে গিয়েছে। তার মতো সুনিতারও আজ অন্য এক পরিচয়, অন্য এক জীবন। সেই শ্যামবাজারের ছোট্ট বাসাবাড়ির সামান্য এক 300 টাকা মাস মাইনের হিমানীশের স্ত্রী আজ আর সে নয়। আজ সে অভিনেত্রী সুনিতা দেবী। উফ, ভাগ্যে আজ সে মৃত। সবাই জানে আজ সে মারা গেছে, বেঁচে নেই। নির্দিষ্ট বা মৃত যাই হোক, মোট কথা আজ আর হিমানীশ সেনের কোনো অস্তিত্বই নেই। কলকাতা শহরের একটা বড় হোটেলে একটা সুইট নিল ভবতোষ দত্ত। হ্যাঁ, হিমানীশ সেন নয়, ভবতোষ দত্ত নামেই। সারাটা দিন ঘরের মধ্যে কখনো বসে কখনো পায়চারি করে কাটিয়ে দিল। তারপর সন্ধ্যার কিছু আগেই জামাকাপড় পরে বের হলো হিমানীশ। ম্যানেজারের সাহায্যেই ভবানীপুর অঞ্চলের একটা নামকরা হাউসে পতিব্রতার টিকিট কাটিয়েছিল, সেই হাউসের দিকে। সিনেমা হাউসের সামনে ট্যাক্সি থেকে নেমে লিফটে দোতলায় উঠে দোতলার লবিতে পা দিয়ে থমকে দাঁড়ালো হিমানীশ। একটা মিষ্টি হাসি রেস যেন ওর কানে এসে আছড়ে পড়ল। তখনও বোধহয় শুরু হয়নি। বেশ ভিড়, তার মধ্যে কালো কাচের চশমা পরা সুনিতা। হ্যাঁ, ভুল হবার কোনো কথা নয়, সুনিতাই। পরনে দামি একটা আকাশ নীল রঙের বেনারসি শাড়ি, গলায় হীরের নেকলেস, কানে হীরের দুল, হাতে হীরের মানতাসা। আলো করে যেন ঝলমল করছে সবকিছু। ঐশ্বর্য, গ্ল্যামার, পরিচিতি সুনিতার সর্বাঙ্গ থেকে যেন ঝরে ঝরে পড়ছে। সুনিতা হাসছে। ম্যাডাম চলুন ভিতরে গিয়ে বসা যাক, এখনই শো শুরু হবে, কে একজন বলল। দামি শুট পরনে সুনিতার পাশে এক প্রৌঢ় ব্যক্তি, মিস্টার পাতোদিয়া। তাকেই সুনিতা সম্বোধন করল। মিস্টার পাতোদিয়া। পাতোদিয়া মৃদু হেসে সুনিতার দিকে তাকিয়ে বলল, বলো। রানাকে তো দেখছি না, সে কি প্রেস শোতে আজ আসেনি? সুনিতা বলল। আরে ওই যে, বলতে বলতে এসে গিয়েছে। হিমানীশ চমকে উঠল আবার। তার বন্ধু রণজিৎ মল্লিক, পরনে তার দামি শুট, মুখে পাইপ। কিন্তু কই, রানার চুল তো
তার মতো সব প্রায় পেকে যায়নি, সাদা হয়ে যায়নি, তার মতো তো বুড়িয়ে যায়নি? রানা, রণজিৎ মল্লিক, সেও তাহলে বেঁচেই আছে। আর দেখা যাচ্ছে বেশ ভালোই আছে। নেই, তুমি হিমানী সেন, আর কোথাও তুমি নেই। তাহলে এই 8 বছরে অনেক কিছুই পাল্টে গিয়েছে। ছবি দেখলো হিমানীশ, চমৎকার অভিনয় করেছে সুনিতা। ইন্টারভেলের সময় সুনিতাকে কে যেন বললে, ম্যাডাম আপকো জবাব নেই। আরেকজন বললে, এ ছবি সুপার হিট। আরেকজন বলল, মিস্টার পাতোদিয়া, এই ছবি আপনাকে বহু টাকা দেবে, দেখবেন। শো ভাঙল এক সময়। দর্শক নরনারীর দল নিজেদের মধ্যে নানারূপ মন্তব্য করতে করতে বের হয়ে আসে হল থেকে। দোতলা বা একতলার লবিতে মানুষের ভিড়, ঠেলাঠেলি, তার মধ্যে একপাশে কোনো মতে নিজেকে বাঁচিয়ে হিমানিস দাঁড়িয়ে থাকে। ম্যাডাম তখনও তার দলবল নিয়ে বের হয়নি। বেরোলো ভিড় যখন পাতলা হয়ে গিয়েছে। পাতদিয়ার গা ঘেঁষে মৃদু হাস্যে লীলায়িত ভঙ্গিতে ম্যাডাম লিফট থেকে নেমে এগিয়ে গেলেন গেটের দিকে। সঙ্গে সঙ্গে স্তাবকের দল। রণজিৎ মল্লিকও চলেছে পিছনে পিছনে। হিমানিশ লক্ষ্য করল, একটা বিরাট ইম্পোর্টেড কারে প্রথমে সুনিতা উঠে বসল, তার পিছনে পিছনে পাতদিয়া। গাড়ি ছেড়ে দিল। গত 8 বছরের ইতিহাসটা এক প্রকার জানাই হয়ে গেল হিমানিশের। বুঝতে তো আর তার কিছুই বাকি ছিল না। সে অভিভূত হয়ে গিয়েছে, সে মোড়ে ভূত হয়ে গিয়েছে। আর সুনিতা আজ ম্যাডাম। সে আজ আর কারো বধূ নয়, মাতাও নয়। লক্ষ্যজন বন্দিতা, কল্পলোক বাসিনী এক নারী। তার চেহারা বেশভূষাই তো বলে দিয়েছে সে আজ কোথায়। সুনিতা রণজিতের তো সেই সংবাদ পেল, কিন্তু মিতুল কোথায়? তার সন্তান মিতুল, তাকেও কি সুনিতা তার ওই নোংরা জীবনের সঙ্গে জড়িয়েছে? মিতুলও কি সেই আকণ্ঠ পাকের মধ্যে নিমজ্জিত? একটা খালি ট্যাক্সি পেল, উঠে বসলো হিমানিশ। ট্যাক্সি ড্রাইভার বাঙালি, শুধালো, কোথায় যাবেন? হোটেল ইন্টারন্যাশনাল চলুন। হোটেলে নিজের ঘরে ফিরে এলো হিমানিশ। এবারে কি করবে হিমানিশ? একটা অসহ্য জ্বালা যেন বুকের মধ্যে রুদ্ধ আগ্নেয়গিরির তপ্ত লাভার মতো টকবক করছিল। সারাটা রাত বিনিদ্র, পেগের পর পেগ শেষ করতে লাগলো এবং একটার পর একটা সিগারেট নিঃশেষ করতে লাগলো হিমানিশ। মাথার মধ্যে একটার পর একটা চিন্তা আসে, আবার চলে যায়। ঘৃণা, লজ্জা আর আক্রোশ মন্থন করে শেষ পর্যন্ত বুকের মধ্যে যা জেগে ওঠে সেটা হচ্ছে একটা সুকঠিন প্রতিজ্ঞা, একটা প্রতিশোধের দৃঢ় সংকল্প। সুকঠিন প্রতিজ্ঞা, কিন্তু কেমন করে, কোন পথে সে অগ্রসর হবে? 3-4 দিন আর কোথাওই বের হলো না হিমানিশ। বোম্বাইতে ট্রাঙ্ক করে সম্পতলালের সঙ্গে ও শর্মার সঙ্গে কথাবার্তা বললে তার ফিরতে দিন 10 দেরি হবে। কেমন করে, কোন পথে, কিভাবে এগোতে হবে মনের মধ্যে যখন পরিকল্পনাটা একটা মোটামুটি রূপ নিল, হিমানিশ তার প্রথম পর্যায়ের কাজ শুরু করলো। পতিব্রতা ছবির ডিরেক্টরকে খুঁজে বের করে তাকে ফোনে আমন্ত্রণ জানালো হোটেলে। সুবিমল সেন এলো। তার সঙ্গে পরামর্শ করে পরের দিন সন্ধ্যায় হোটেলেই স্থানীয় ইংরেজি বাংলা সংবাদপত্রের সিনেমা এডিটর ও 2-4 জন নামী প্রডিউসারকে নিয়ে সন্ধ্যায় ককটেল পার্টি দিল হিমানিশ। পরিচয় করিয়ে দিল সুবিমলি সকলের সঙ্গে। বি ডেটার বোম্বাই থেকে এসেছে, সে একটা প্রোডাকশন করতে চায়। নানান আলোচনা হলো। পরের শুক্রবার সব কাগজে মিস্টার বি ডেটার নিউজ বের হলো। তার পরের সন্ধ্যা থেকেই নানা লোকের আবির্ভাব ঘটতে শুরু করলো তার হোটেলের সুইটে। চিত্র নির্মাতা, পরিবেশক ও অভিনেতা অভিনেত্রী মহলে ভবতোষ দত্ত নামটা 2-1 দিনের মধ্যেই ছড়িয়ে গেল। বাংলাদেশেরই এক নামী ডিরেক্টর সুবিমল সেন তখন, তার সঙ্গে কন্ট্রাক্ট হয়ে গেল। অভিনেতা অভিনেত্রীও ঠিক হলো, সুনিতা আর রূপেশ কুমার, বাংলা চিত্রজগতে অপ্রতিদ্বন্দ্বী নায়ক ও নায়িকা। ডিরেক্টর সুবিমল সেনে গিয়ে রূপেশ কুমারের সঙ্গে প্রাথমিক কথাবার্তা বলে এলো। তারপর একদিন গিয়ে সুবিমল সেনই চেক ও কালো টাকা দিয়ে তার সঙ্গে কন্ট্রাক্ট সই করে এলো। তাকে বলা হলো গল্প দেখা হচ্ছে, গল্প পছন্দ হলেই তাকে জানানো হবে এবং তখন ডেট সম্পর্কে কথাবার্তা হবে। এবারে সুনিতার সঙ্গে কন্ট্রাক্ট। ইতিমধ্যে রণজিৎ মল্লিক ও সুনিতা সম্পর্কে যতটুকু সংবাদ হিমানিশ প্রয়োজন সে সংগ্রহ করে নিয়েছিল। তাহলে
তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।